দেখো আজকে তোমাদের টপিক কি? ডিফারেন্স বিটুইন ওপেন একুইফার অ্যান্ড ক্লোজ একুইফার, অর্থাৎ মুক্ত একুইফার ও আবদ্ধ একুইফারের মধ্যে পার্থক্য। এই পার্থক্য জানার আগে তোমাদেরকে একুইফার সম্বন্ধে একটু আগে ধারণা দিয়ে দিই। দেখো, একুইফার বলতে বোঝায় যে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে, এটা যদি আমাদের অপ্রবেশ্য শিলাস্তর হয়, এটা অপ্রবেশ্য শিলাস্তর যদি হয়, তাহলে এর উপরে এই যে প্রবেশ্য শিলাস্তরে ভৌমজল পরিপূরিত প্রবাহিত হয়ে যে স্থায়ী ভৌমজল ভাণ্ডারটা গড়ে তোলে তাকে বলা হয় একুইফার। তাহলে কি বললাম? যে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে প্রবেশ্য শিলাস্তরে ভৌমজল পরিপূরিত প্রবাহিত খরিত হয়ে যে স্থায়ী ভৌমজল ভাণ্ডারটা গড়ে তুলছে তাকে বলা হয় একুইফার। বোঝা গেছে? এই একুইফার কে সাধারণত চারটি ভাগে ভাগ করা যায়। কি কি ভাগটা বলে দিতাম, যে মুক্ত একুইফার, আবদ্ধ একুইফার, পার্চড একুইফার আর হচ্ছে লিকি একুইফার। তার মধ্যে যখন তোমাদেরকে আমরা ডিফারেন্স বিটুইন পড়াবো, যখন একুইফারের টাইপ গুলো পড়াবো তখন সেগুলো বলবো ডিটেলসে। আজকে তোমাদের শুধু বলবো মুক্ত একুইফার এবং আবদ্ধ একুইফারের মধ্যে পার্থক্য। তো চলো, তো মুক্ত একুইফার কাকে বলে ফার্স্ট জানবো। যে মুক্ত একুইফারের আগে সমস্ত কিছু জানবো, তারপর আবদ্ধ একুইফার। মুক্ত একুইফার, দেখো সংজ্ঞা: অপ্রবেশ্য শিলাস্তরের উপরে যে প্রবেশ্য শিলাস্তরের জল স্বাধীনভাবে ওঠানামা করতে পারে বা স্বাধীনভাবে ওঠানামা করে তাকে মুক্ত একুইফার বলে। দেখো ছবির মাধ্যমে দেখো, তাহলে এই যে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে যে প্রবেশ্য শিলাস্তরটি রয়েছে, এখানে প্রবেশ্য শিলাস্তরটি রয়েছে, এখানে জল রয়েছে। এই প্রবেশ্য শিলাস্তরের ভৌমজলটি যখন হচ্ছে স্বাধীনভাবে ওঠানামা করতে পারছে বা বেরিয়ে আসছে, সেই স্তরটাকে বলা হচ্ছে মুক্ত একুইফার। মানে সম্পূর্ণভাবে মুক্ত থাকছে, অপ্রবেশ্য শিলাস্তরের উপরে প্রবেশ্য শিলাস্তরে মুক্ত থাকছে যে জলভাণ্ডারটা, তাকেই বলা হচ্ছে মুক্ত একুইফার। ঠিক আছে? এরপর হচ্ছে এর অবস্থান। সেকেন্ড হচ্ছে এর অবস্থান, যে কোনো অপ্রবেশ্য বা প্রায় অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে কেবল এটি হচ্ছে অবস্থান করে থাকে। তাহলে কি বললাম? আগেই তো বললাম এটি অপ্রবেশ্য শিলাস্তরের, এই যে অপ্রবেশ্য শিলাস্তরের ওপরেই অবস্থান করছে এখানে। এবার হচ্ছে স্তর। স্তর সম্পৃক্ত অসম্পৃক্ত স্তরে বিভক্ত, অর্থাৎ এই যে মুক্ত একুইফারটা এটি সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। ঠিক আছে? আবার এখানে একটা দেখো বলা হয়েছে যে অসম্পৃক্ত স্তর মৃত্তিকা জল ও মাটি বায়ু স্তরে উপবিভক্ত। মানে যে অসম্পৃক্ত স্তরটা যদি থাকে সেই স্তরটি মৃত্তিকা জল মাটি এবং বায়ুর স্তরে উপবিভক্ত ভাবে অবস্থান করবে। ঠিক আছে? 4 জলতলের ওঠানামা। জলতল বা জলপৃষ্ঠ, এটা পৃষ্ঠ হবে, ওঠানামা করে বা ভৌমজলের পরিপূরণ ও ক্ষরণের ওপর নির্ভর করে। মানে এই যে ভৌমজলের ওঠানামাটা করছে, এই যে এখানে ভৌমজলটা বেরিয়ে আসছে বা ওঠানামাটা করছে, কোনো সময় ভৌমজল এখানেও এই লেভেলও থাকতে পারে, কখনো কোনো সময় ভৌমজলটা এই লেভেলও থাকতে পারে। তাহলে এই যে ভৌমজলটা বলছে ওঠানামা করছে, এই ভৌমজলটা ওঠানামার ক্ষেত্রে কি বলছে, যে ভৌমজল ওঠানামা ক্ষেত্রে ভৌমজলের পরিপূরণ ক্ষরণের উপর নির্ভরশীল। মানে ভৌমজল যেমন পরিপূরিত হবে এবং ক্ষরণ হবে, সেই হিসাবে ওই ভৌমজলটা ওঠানামা করবে ওই লেয়ারটা। এবার হচ্ছে 5 নম্বরে কি প্রভাব। উন্মুক্ত হওয়ায় জল কোনো চাপের অন্তর্গত হয় না। দেখো এই জিনিসটা ভালো করে বুঝো, এখানে এই অপ্রবেশ্য শিলাস্তরের উপরে শুধুমাত্র প্রবেশ্য শিলাস্তর রয়েছে, এর উপরে আর কোনো শিলাস্তর নেই। ঠিক আছে?
তাহলে এখানে উন্মুক্ত রয়েছে, তাহলে এখানে কোনো চাপ সৃষ্টি হচ্ছে কি? এই অংশে কোনো কোনো পরিমাণ এখানে কোনো কোনো প্রকার সেরকম চাপ সৃষ্টি হচ্ছে কি? নিশ্চয়ই হচ্ছে না। এই অংশটা, এই যে এই অংশটা যদি দেখো, এই অংশটায় কোনো প্রকার চাপ সৃষ্টি হচ্ছে না। চাপ সৃষ্টি না হওয়ার জন্য সবসময় বলছে উন্মুক্ত অবস্থায় থাকছে, কোনো প্রকার চাপের অন্তর্গত হচ্ছে না। তার জন্য কি বলছে, জল প্রবেশ প্রবেশের পরিমাণ বেশি হলে জলতল উপরে ওঠে এবং নদী হ্রদের মধ্যে বা প্রস্রবণের আকারে নিগত হয়। বুঝে গেল জিনিসটা? এই যে এইখানে বলছে কোনরূপ চাপ থাকছে না, যার জন্য এখানে সহজেই জলটা প্রস্রবণের আকারে হোক বা নদী বা বিভিন্ন ঝর্ণা হ্রদের আকারে হচ্ছে সহজেই এখান দিয়ে হোক হচ্ছে বাইরে বেরিয়ে আসতে পারছে। এটা হচ্ছে তার প্রভাব। বোঝা গেছে? এরপর বলেছে জলপ্রবাহ। বলেছে ডার্সির সূত্র অনুযায়ী, ডার্সি একটা সূত্র দিয়েছিল, সেই সূত্র অনুযায়ী জলের একটি নির্দিষ্ট প্রবাহ থাকে, যদিও জল প্রবাহের গতিবেগ যথেষ্ট কম। সেই প্রবাহটা কি বছরে 1 মিটার থেকে সর্বাধিক 500 মিটার পর্যন্ত হয়। মানে এখানে ডার্সির সূত্র অনুযায়ী কি বলছে যে এইখানে দেখো, এখানে বলছে জলের উন্মুক্ত থাকলেও, মানে জলের প্রবাহটা এখানে থাকলেও জলের গতিবেগটা অনেক এখানে কম থাকছে। কারণ কি? কারণ কারণ এখানে কোনো প্রকার চাপ থাকছে না। চাপ না থাকার জন্য কি হচ্ছে, জলের প্রবাহ থাকলেও এর গতিবেগটা অনেক কম হচ্ছে। জিনিসটা ক্লিয়ার তো? বাস। এইপরে কি 7 নাম্বার কি হচ্ছে, ভৌমজলের উত্তোলন। যে স্থায়ী সম্পৃক্ত স্তর পর্যন্ত কূপ বা নলকূপ বসিয়ে যান্ত্রিক প্রক্রিয়া জল উত্তোলন ও সংগ্রহ করা সম্ভব বা সংগ্রহ করা যায়। মানে এখানে দেখো, এখানে সেরকম চাপ না থাকার জন্য এখানে যদি আমাদের কূপ খনন করা হয় বা কোনো এখানে পাইপ বস করানো হয়, এখানে কি জলটা সহজে উঠে আসবে কি না? উপর দিকে আসবে তো। তাহলে সেটাই বলছে যে যান্ত্রিক প্রক্রিয়া বা ম্যানমেড প্রক্রিয়ায় এখানে জলটা উপরে উঠে আসছে। এটাই হচ্ছে ছিল মুক্ত একুইফার। এরপরে দেখবো আমাদের আবদ্ধ একুইফার। তাহলে আবদ্ধ একুইফারে কি আছে দেখো, জন্ম হচ্ছে আবদ্ধ একুইফার। আবদ্ধ একুইফারের সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা জানার আগে একটু ছবিটা এঁকে নি, দাঁড়াও। ছবিটা এঁকে নি, একটু দাঁড়াও। মোটামুটি একটা ছবি হলো, ঠিক আছে। একটু খারাপ লাগছে, দাঁড়াও। এটা দেখো, এটা আমাদের কি অপ্রবেশ্য শিলাস্তর। এটা অপ্রবেশ্য শিলাস্তর আমাদের, এটা হচ্ছে প্রবেশ্য শিলাস্তর, আর এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর। আমি তাড়াতাড়ি এখানে এঁকে নিচ্ছি, একটু খারাপ হচ্ছে ছবিটা, তাও তোমরা একটু বুঝে নেবে। দেখো, মুক্ত একুইফারে কি বলেছিলাম যে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে আহ, যখন হচ্ছে উন্মুক্ত থাকছে স্বাধীনভাবে জল ওঠানো হচ্ছে, কিন্তু এখানে দেখো, এখানে আছে উপরে একটা অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে, উপরে একটা অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে, আর নিচে একটা অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে। তার মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর রয়েছে, মাঝে দেখো প্রবেশ্য শিলাস্তর রয়েছে। অর্থাৎ যদি এর সংজ্ঞা দেখো, যে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে প্রবেশ্য শিলাস্তরে যে ভৌমজল ভান্ডারটা গড়ে তুলছে তাকে বলে আবদ্ধ একুইফার। আবদ্ধ একুইফার অর্থাৎ দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে যে ভৌমজল ভান্ডার, প্রবেশ্য শিলাস্তরে যে ভৌমজল ভান্ডারটা গড়ে তুলছে তাকে বলে হচ্ছে আবদ্ধ একুইফার। তোমাদের আরেকটা ধারণা বলে রাখি, দাঁড়াও। এখানে একটা, এটা মেঘ বটে, এখানে বৃষ্টিপাত হচ্ছে, এখানে তবে কিছুটা অংশ, আর এখানেরও এইখানে কিছু অংশ ভূপৃষ্ঠ উন্মুক্ততা রয়েছে। এই জিনিসটা ভালো করে দেখো।
মুক্ত একুইফার আবদ্ধ একুইফারের মধ্যে গুলিয়ে ফেলো না। আবদ্ধ একুইফার দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে প্রবেশ্য শিলাস্তর রয়েছে, এক্ষেত্রে ভূপৃষ্ঠ তবে উন্মুক্ত তো রয়েছে, উন্মুক্ত থাকা মানে কি মুক্ত একুইফার বলবো না, ঠিক আছে। মুক্ত একুইফার তখনই বলবো যেটা হচ্ছে শুধু অপ্রবেশ্য শিলাস্তরের উপরে অবস্থান করবে, তাকে মুক্ত। মানে এই ভূপৃষ্ঠে শুধু একটু উন্মুক্ত রয়েছে, এইদিকে একটু উন্মুক্ত রয়েছে, তাকে মুক্ত একুইফার বলা যাবে না। কখন বলা যাবে? যখন হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে অবস্থান করছে জলভাণ্ডারটা, তখন মুক্ত একুইফার। আর আবদ্ধ একুইফার তখন বলবো যে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে যে প্রবেশ্য শিলাস্তরটি থাকছে, তাকে বলা হচ্ছে আবদ্ধ একুইফার। বুঝা গেল জিনিসটা? মানে এক্ষেত্রে একটুকু উন্মুক্ত আছে মানে একে মুক্ত একুইফার বলবো, এটা নয়। যখনই দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে প্রবেশ্য শিলাস্তরটি থাকবে, তখন সেটা হয়ে যাবে আবদ্ধ একুইফার। এরপরে এর হচ্ছে অবস্থান। অবস্থান কি? নিশ্চয়ই এটা হবে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে অবস্থান করবে। এই যে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে অবস্থান করছে। তৃতীয়ত কি বলছে? স্তর। সম্পৃক্ত স্তর রূপে কেবল একটি মাত্র স্তর থাকে। যেমন আমরা মুক্ত একুইফারে কি দেখেছিলাম, যে সম্পৃক্ত অসম্পৃক্ত দুটি স্তরেই বিভক্ত থাকছিল, কিন্তু এক্ষেত্রে সম্পৃক্ত স্তর, কারণ এখানে তো শুধু একটাই তো সম্পৃক্ত স্তর থাকছে। সম্পৃক্ত স্তর মানে স্তর রূপে একটি মাত্র স্তর এখানে অবস্থান করছে, তাই তো। আর ওটার ক্ষেত্রে কি হলো, উপরে একটা সম্পৃক্ত থাকছিল, অসম্পৃক্ত, কারণ হচ্ছে স্বাধীনভাবে ওঠানামা করছিল। বোঝা গেল জিনিসটা? এবারে হচ্ছে জলতলের ওঠানামা। জলতলের ওঠানামাটা কি দেখো, জলতলের ওঠানামাটা আগে এখানে ছবির মাধ্যমে বুঝি। সংজ্ঞাটা কি বলেছে দেখো, জলপীঠ অনুপস্থিত, তবে জলচাপ পৃষ্ঠের অস্তিত্ব আছে, যাকে অদৃশ্যভাবে জলতলের সমান ধরা হয়। ভৌমজলের পরিপূরণের ওপর এর ওঠানামা নির্ভরশীল। অর্থাৎ দেখো, এটা কি বলেছে, যে ভৌমজলের পরিপূরণের ওপর, পরিপূরণে এই ভৌমজলটি যেমন থাকবে, সেই পরিপূরণের উপরে ভিত্তি করে এখানে এখানে ভৌমজলটি এখানে হচ্ছে ভৌমজলটি বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। এখানে বাইরে হচ্ছে বেরিয়ে আসবে, এই জায়গায় পরিপূরণের উপর ভিত্তি করে। মানে এর কোনো জলপৃষ্ঠ তো নির্দিষ্ট নেই তো, কারণ জলপৃষ্ঠ কোথায়, এখানে জলপৃষ্ঠ যদি ধরা এখানে, কিন্তু জলটা বাইরে বেরিয়ে আসছে এখান থেকে, অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে। আর মুক্ত একুইফারের ক্ষেত্রে কি দেখছিলাম, জলপৃষ্ঠ এখানেই অবস্থান করছিল, কিন্তু এর ক্ষেত্রে তো জলপৃষ্ঠ তো এইখানে অবস্থান করছে, তাই না? তাহলে ভৌমজলের পরিপূরণের উপর হচ্ছে এটি হচ্ছে নির্ভরশীল করছে। এবার প্রভাব, 5 নম্বর কি রয়েছে, প্রভাব। আবদ্ধ হওয়া জল প্রচন্ড চাপের অন্তর্গত হয়, জল ক্ষরণের সম্ভাবনা কম, কম প্রবেশ স্তরের মধ্যে দিয়ে কিছু জল অধনমিত হয়। অর্থাৎ দেখো, এটা অপ্রবেশ্য শিলাস্তর, এটা অপ্রবেশ্য শিলাস্তর, দুটি অপ্রবেশ্য শিলাস্তর পাশাপাশি উপর নিচ থাকার কারণে এখানে একটা প্রচুর পরিমাণে চাপের সৃষ্টি হচ্ছে কিনা। চাপের সৃষ্টি হওয়ার জন্য এখানে কি হচ্ছে, যে অপ্রবেশ্য শিলাস্তরের কিছু চিড় বা ফাটলের মধ্যে দিয়ে জলটি হচ্ছে মানে কোনো কূপ খনন না করে প্রাকৃতিক ভাবে বাইরে বেরিয়ে আসছে। মুক্ত একুইফারের ক্ষেত্রে কি দেখেছিলাম, ওখানে কোনো নলকূপ বা কূপ খনন করতে হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে কোনো কূপ নলকূপ না খনন করে প্রাকৃতিক ভাবে, কারণ এখানে প্রচুর চাপ রয়েছে, দুটি অপ্রবেশ্য শিলাস্তর উপরে নিচ রয়েছে, তার জন্য এখানে কোনো ফাটল বা চিড়ের মাধ্যমে সহজে জলটা বাইরে বেরিয়ে আসছে। এটা ছিল তার প্রভাব। এবার হচ্ছে জলপ্রবাহ। জলপ্রবাহ বাধা পায়, ফলে জলের কোনো প্রকার প্রবাহ নেই বললে চলে, কিংবা মুক্ত একুইফারের মতো প্রবাহ ঘটে না। অর্থাৎ দেখো, মানে আগের পয়েন্টের মতো নেই। জলপ্রবাহ বাধা কেন পাচ্ছে, ওই যে বললাম এখানে দুটি একটি অপ্রবেশ্য শিলাস্তর, একটি অপ্রবেশ্য শিলাস্তর, তাহলে জলটা বেরোবে কোন দিকে, এইদিকে তো আর এটা দিয়ে বেরোতে পারবে না, এখানে অনেক উঁচু বটে, এই সাইডে সহজে বেরোতে পারবে না, তাহলে বেরোতে হবে কোনখানে, এখানের ফাটল বা চিড় দিয়ে। কিন্তু এখানে যদি ফাটল বা চিড় না থাকে তাহলে বেরোতে পারবে না, তাহলে জলের প্রবাহ ঘটবে,
ঘটবে না সহজে, এইটাই পয়েন্ট। তারপরে দেখো ভৌমজলের উত্তোলন। ভৌমজলের উত্তোলন কি বলছে, আর্টেজীয় কূপ খননের ফলে জল ফোয়ারার মতো বেরিয়ে আসার যান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করা হয় না। এই ঘটনাটা যদিও একটু আগেই বললাম আর কি, যে এইটার এই অপ্রবেশ্য শিলাস্তর, এই অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে প্রচুর চাপ রয়েছে, আর এই চাপ থাকার কারণে এই অধভঙ্গের আকারে যে অপ্রবেশ্য শিলাস্তরগুলো রয়েছে, যার জন্য প্রচুর চাপ রয়েছে, আর চাপ থাকার কারণে এখানে ফাটল বা চিড় দিয়ে জলটি কি অটেজীয় কূপের আকারে বাইরে হচ্ছে বেরিয়ে আসছে। অটেজীয় কূপটা কি, যখন কোনো কি বলবো মনুষ্য সৃষ্ট না হয়, যখন প্রাকৃতিক ভাবে মানে কূপ না কোনো খনন করে বা সাবমার্সেল না বসিয়ে যখন প্রাকৃতিক ভাবেই ভৌম জলটা কি বাইরে বেরিয়ে আসছে, তখন তাকে অটেজীয় কূপ বলা হয়। এই অটেজীয় কূপটি ফ্রান্সের আতোয়েস অঞ্চলে প্রথমেই কূপটি খনন করা হয়েছিল, ঠিক আছে। তাহলে কি বললাম, মানে প্রাকৃতিক ভাবে এই জলটি যখন হচ্ছে অটোমেটিকলি বেরিয়ে আসছে, তখন তাকে অটেজীয় কূপ বলছে। এটা মনে রাখবে যে গ্রেট আর্টেজিও বেসিন হচ্ছে বিশ্বের বৃহত্তম আর্টেজিও কূপ, ঠিক আছে। তাহলে এইটা ছিল তার আর্টেজিও কূপ খননের ফলে মানে জলটা বাইরে বেরিয়ে আসছে। তাহলে বোঝা গেল